আমরা দেখেছি পদত্যাগের সাথে দেশ ছেড়ে চলে যাওয়ার একটা বিষয় যোগ হয়েছে। এই পরিস্থিতি যেটি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভাগে ঘটলো, এটা কি আপনার কাছে অবশ্যম্ভাবী ছিল? অর্থাৎ আন্দোলনের যে প্রেক্ষাপটগুলো ধীরে ধীরে যেভাবে রূপ পাচ্ছিল, আপনার কাছে মনে হচ্ছিল এর বিকল্প অন্য কোনো কিছু কি ছিল, নাকি এটা আসলে পরই কথা? এগুলো পলিটিক্যাল পার্টি, আই ডোন্ট নো, 75 ইয়ার্স ওল্ড পলিটিক্যাল পার্টি, এবং এনারা ছাত্র রাজনীতি করে আসছে। আমরা দেখছি যে ঢাকা কলেজের ছাত্র ছিল আমাদের ওয়াদুল কাদের, তারা কিভাবে এই জিনিসগুলো করে, না ভুল তারা করেছে আর কি। 2018 সালে কোটার জন্য প্রথম দফা আন্দোলন হয়েছে, তখনও তারা মানতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ছাত্রদেরকে এইবার কি তারা অনেক হালকাভাবে নিয়েছিলেন, নাকি অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলেন তারা? জনগণ যেহেতু সমর্থন দিয়েছে, সেই কারণে বিএনপির আর সমর্থনের প্রয়োজন নেই, কারণ বিএনপি সামনে আসলে আবার সরকার বলবে এটা বিএনপি আন্দোলন। তো বিএনপি এখানে সাংঘাতিক এইবার একটা ভূমিকা রেখেছে যে আমাদের সামনে যাওয়ার দরকার নেই। আমরা যেটি দেখেছি সেটি হলো যে সাবেক প্রধানমন্ত্রী, এখন বলতে হবে শেখ হাসিনা, তিনি গণভবন ছেড়ে চলে গিয়েছেন, পাশের দেশে চলে গেছেন, ভারতে চলে গিয়েছেন। ছাত্র আন্দোলন এর আগে হচ্ছিল, নানা প্রেক্ষাপটে নানা কিছু ঘটছিল, অর্থাৎ এই আন্দোলনের একটা চূড়ান্ত রূপ যখন ছাত্ররা এক দফা দাবি ঘোষণা করেছে, সেখানে শেখ হাসিনার পদত্যাগের কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি পদত্যাগের সাথে দেশ ছেড়ে চলে যাওয়ার একটা বিষয় যোগ হয়েছে। এই পরিস্থিতি যেটি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভাগে ঘটলো, এটা কি আপনার কাছে অবশ্যম্ভাবী ছিল? অর্থাৎ আন্দোলনের যে প্রেক্ষাপটগুলো ধীরে ধীরে যেভাবে রূপ পাচ্ছিল, আপনার কাছে মনে হচ্ছিল এর বিকল্প অন্য কোনো কিছু কি ছিল, নাকি এটা আসলে পরই কথা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুশি যে আমি গিয়াস আহমেদ এখানে আছেন, আমরা দীর্ঘদিন থেকে পরিচিত। আমি প্রথম থেকে শুরু করি। এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছিল, এই আন্দোলনে যারা যেসব ছাত্রছাত্রী অথবা এবং সাধারণ মানুষ আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমার অত্যন্ত সহযোগিতা এবং সহানুভূতিতা প্রকাশ করছি। এবং আমি তো দীর্ঘ 48 বছরের উপরে শিক্ষকতা করি, সুতরাং ছাত্রদের প্রতি আমার একটা ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক রয়েছে যা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। আমি এর সাথে এই যে বাংলাদেশের সেনাবাহিনীর যে ভূমিকা আজকে যারা পালন করছেন, এটার জন্য আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। সেনাপ্রধান তার প্রজ্ঞা ও তার দেশপ্রেমের জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তার এই প্রজ্ঞা না হলে আরো বেশি রক্তক্ষয় হতে পারত। এখন যে জিনিসটা আপনি বলেছেন, সেই জিনিসটা হলো বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা, কারণ এর আগেও সরকার বিরোধী আন্দোলন হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে নতুন আপনার ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, নতুন সরকার আসছে, কিন্তু এই প্রথম কোনো একজন সরকার প্রধান তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, রাইট? এটা আমাদের রাজনীতিবিদদের এই ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে, আমাদের অনেক কিছু শিখার আছে। তাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে যে বাংলার শামুক আমরা যদি বলি, বাংলার শামুক কিন্তু পা কাটে। আর অসাবধানতা বশত আপনি যদি কাগজকে হ্যান্ডেল করেন, যে কাগজকে ইউ ক্যান টিয়ার এনি টাইম ইউ ওয়ান্ট টু, সেই কাগজও কিন্তু হাত কাটে, রাইট? আর অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য যখন আপনাকে ব্রেক দিতে হয়, সেই ব্রেকের আপনার সময়টাকে আপনার রাজনীতিবিদ হিসাবে আপনাকে সঠিক সময় ব্রেক দিতে হবে অ্যাক্সিডেন্ট করার জন্য। এটা আমাদের রাজনীতিবিদরা অনেক সময় ভুলে যান। সুতরাং এই জিনিসগুলো আমার শিক্ষার আছে। ছাত্র আন্দোলন যেভাবে শেখ হাসিনা করে ফেলেছেন বলে আপনি বলছেন? কোনটা? আপনি যে ভুলগুলোর কথা বললেন, ভাঙা শামুকের কথা বললেন, কাগজের কথা বললেন, ব্রেকের কথা বললেন, সবগুলো কি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটে গিয়েছে? আমি শেখ হাসিনা বলবো না যে সরকারের ভুল হয়েছে, কারণ আপনারা দেখেন এটা সিম্পল। ওই যে ছোটখাটো যে আন্দোলন, জেনুইন আন্দোলন, তাদের কোটা বিরোধী আন্দোলন, এটা যেটা শুরু করেছে, ওটা প্রথম থেকেই যদি ওদের কথাটা শুনতে হয়, হিস্ট্রি আপনারা সবাই জানেন, আমি হিস্ট্রি বলবো না, 2018 and হাইকোর্ট and সুপ্রিম কোর্ট, এটা বলার দরকার। কিন্তু তখন থেকেই যদি ওদের সাথে বসতো, তাদেরকে ইগনোর করা হয়েছে, রাইট? ওদের সাথে যদি বসতো, আলোচনা করতো, প্রেসিডেন্ট দেখা করতো, তার মন্ত্রী একজনকে অ্যাসাইন করতে এগুলো করার জন্য, তাহলে জিনিসটা হয়তো এতটুকু আগিয়ে আসতো না। তার মধ্যে আপনি ওই যে আগুনের মধ্যে যে কেরোসিন ঢেলে দেন, আমাদের নেতৃবৃন্দ অনেক সময় বেফাস কথাবার্তা বলেন। হ্যাঁ, বেফাস কথাবার্তার মধ্যে ওই রাজাকার ইস্যুদের কথাটা যে বলেছে, যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা, এটাকে অন্যভাবে চিহ্নিত করা হয়েছে এবং
মনে করা হয়েছে যে যারা আন্দোলন করছে ওরা সবাই রাজাকারের নাতিপুতি, এই ধরনের। আর আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, যে মন্ত্রী সাহেব, ওই যে ছাত্রলীগকে বলছে যে ছাত্রলীগে থামাবে, তার মানে ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের যে লেলিয়ে দেওয়া, এটা কিন্তু নিতান্তই অন্যায়। এবং এগুলো পলিটিক্যাল পার্টি, আই ডোন্ট নো, 75 ইয়ার্স ওল্ড পলিটিক্যাল পার্টি, এবং এনারা ছাত্র রাজনীতি করে আসছে। আমরা দেখছি যে ঢাকা কলেজের ছাত্র ছিল আমাদের ওয়াদুল কাদের, তারা কিভাবে এই জিনিসগুলো করে, না ভুল তারা করেছে আর কি, এবং ভুল করেছে যখন এটা বুঝতে পেরেছে তখন টু লেট। মানে এই ভুলটা তারা কেন করলেন? 15 বছর ধরে তারা বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য তৈরি করে আছেন, তারা রাজনৈতিক যে বিরোধী শক্তিগুলো আছে তাদেরকে দমন পীড়ন করছেন, নানাভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। রাজনীতির নানা খেলা থাকে, সেসব খেলায় তারা খুব সুচারুভাবে চাল দিয়েছেন। কিন্তু 15 বছর পরে এসে যখন ছাত্র আন্দোলন দানা বাড়ছে, এর আগে তাদের অভিজ্ঞতা আছে, ছাত্র আন্দোলন যখন কিশোর বিপ্লব হয়েছে, অর্থাৎ রাস্তায় সড়ক পরিবহন আইন সংস্কারের জন্য কিশোররা নেমেছে, তখনও তারা মানতে বাধ্য হয়েছিলেন। যখন 2018 সালে কোটার জন্য প্রথম দফা আন্দোলন হয়েছে, তখনও তারা মানতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ছাত্রদেরকে এইবার কি তারা অনেক হালকাভাবে নিয়েছিলেন, নাকি অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিলেন তারা? হ্যাঁ, ওনারা শোনেন, ওনার ইতিহাস থেকে শিক্ষা নেননি। রাজনীতিবিদরা আমরা অনেকেই আমরা ইতিহাস থেকে শিক্ষা নেইনি। একটা জিনিস হয়েছে, ওই যে আপনি কথা বললেন যে 15 বছরের ক্ষমতা, হ্যাঁ, মানুষ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে, আমাদের দেশে তো টার্ম লিমিট নাই, লাইক আমাদের ইউএসএ তে টার্ম লিমিট আছে 2 ইয়ার। টার্ম লিমিট যখন না থাকে, মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার একটা কনফিডেন্স ডেভেলপ করে, এবং তার একটা যে একনায়ক যে একটা ভাব, অটোক্রেসির যে একটা ভাব, সেই ভাবটা সৃষ্টি হয়। এবং সেই ভাবটাকে রক্ষা করার জন্য আপনি আপনার যেই আধা সামরিক বাহিনী, পুলিশ, মিলিটারি, এদেরকে আপনি যুক্ত করে আপনি সেই নিজের ক্ষমতা রক্ষার জন্য আপনি মনে করেন, এবং আপনার যে সাইকোফ্রেন্ডরা আছে তারা এবং বুঝায় যে আপনি যদি না হন তাহলে এই দেশ চলবে না। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এই পরিস্থিতি সৃষ্টি করাটাই আমার মনে হয় বুঝতে তাকে দেওয়া হয়নি আর কি, বা উনি বুঝতে পারেন নাই, বা দাস সরকার বুঝতে পারেন নাই, কিংবা বুঝতে চাননি হয়তো, সে বিষয়টাও হতে পারে। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আমরা আপনার কাছে আবারও আসবো। যখন আসবো তখন আপনার কাছে হয়তো জানতে চাইবো যে শুধুমাত্র আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি কিন্তু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। সব শ্রেণী পেশার রিক্সা চালকদেরকে আমরা র্যালি করতে দেখেছি। এটি কি এই কারণে যে দীর্ঘদিনের ক্ষোভ, পঞ্জীভূত একটা ক্ষোভ, যেটির উদ্গীরণ হয়েছে এই আন্দোলনটির মাধ্যমে, সেটি আমরা আপনার কাছে জানবো। তার আগে একটু গিয়াস আহমেদের কাছে জানতে চাই। সেটি হলো, আমরা দেখেছি শুরু থেকেই বিএনপি এই আন্দোলনের ব্যাপারে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করেনি। তাদের খুব একটা ছাত্র দলকেও আমরা দেখিনি যে ছাত্রদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে তারা অংশগ্রহণ করতে। কিন্তু এখন যখন শেখ হাসিনার শোচনীয় পরাজয় হলো, তিনি দেশ ছেড়ে চলে গেলেন, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যখন বৈঠক হচ্ছে, একেবারেই সামনের সারিতে আমরা দেখছি আপনাদের দলের শীর্ষ নেতাদেরকে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, দুই মির্জা সাহেবকে দেখা যাচ্ছে সেইখানে। এবং নতুন সরকারের নির্বাচনের দাবিটিও আপনারা জানাচ্ছেন। বিএনপি শুরুতে এতটা সক্রিয় ছিল না, এখন যখন ছাত্র জনতার একটা বিজয় হলো, তখন বিএনপি সক্রিয় হচ্ছে, নির্বাচনের দাবি জানাচ্ছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো, বিএনপির এই মুহূর্তে চাওয়াটা কি, কিংবা আসলে বিএনপির অবস্থানটা কি? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর পাটোয়ারী ভাই। দীর্ঘদিন যাবৎ আমরা একই সাথে বাংলাদেশের গণতন্ত্রণে, বাংলাদেশের পক্ষে আমরা একসাথে কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ। তো আপনি যেটা বলেছেন, এবং আমাদের ডক্টর পাটোয়ারী ভাই সুন্দর বলেছেন, যে এই সরকারের, প্রথমত আমি বলতে চাই যে এই সরকারের যে জনগণের ভোটে নির্বাচিত না থাকার কারণে, এবং জনগণকে জানে যে জনগণের ভোট আমার দরকার নেই, ছাত্রদের ভোট আমার দরকার নেই, অর্থাৎ তার যে ছাত্রলীগ এবং প্রশাসন, এটাই হলো এনাফ। সেই কারণে, এবং ভারত পাশাপাশি ভারত মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেই কারণে তাদের যে কনফিডেন্স যে আমাদের তো 3টা নির্বাচন আমরা তো জনগণবিহীন করলাম, তো সেই কারণে তারা যে একটা যে একনায়কতন্ত্র, যে অটোক্রেসি ভাবটা, সেটা কিন্তু শেখ হাসিনার প্রথম দিকে কিন্তু একটা অ্যাডভাইস ছিল অনেকে, যে আপনি কম কথা বলবেন বা লিখিত, আমরা দেখেছি লিখিত বক্তব্য দিয়েছে এক সময়। কিন্তু এখন সে যেহেতু একটা বিশাল একনায়কতন্ত্র হয়ে যাওয়ার ফলে তিনি তখন আর তার মুখ তার আর কিন্তু আর লাগামহীন ভাবে তিনি কথাবার্তা বলেছেন। তো সেই কারণে আমি বলছি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত মানে অংশগ্রহণ, যে এই যে পুঞ্জীভূত যে মানে মানুষের যে রাগ, যে ক্ষোভ,
সেটা কিন্তু এবার প্রকাশ পেয়েছে। বিএনপি এবার সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ বিএনপি দেখেছে যে ছাত্ররাই 52 সনে থেকে শুরু করে 69-এর মানে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ ছাত্ররাই কিন্তু শুরু করেছে। তো এই ছাত্ররা যেহেতু এবার মাঠে নেমেছে এবং যৌক্তিক দাবি, এবং এই ছাত্রদেরকে মানে উপর ছাত্রলীগ এবং পুলিশ যেভাবে ঢাকা ইউনিভার্সিটির রাতের মানে লাইট বন্ধ করে যেভাবে অত্যাচার করেছে, তো সেটা তো সারা বাংলাদেশে যখন এটা ছড়িয়ে গিয়েছে এবং জনগণ যেহেতু সমর্থন দিয়েছে, সেই কারণে বিএনপির আর সমর্থনের প্রয়োজন নেই, কারণ বিএনপি সামনে আসলে আবার সরকার বলবে এটা বিএনপি আন্দোলন। তো বিএনপি এখানে সাংঘাতিক এবার একটা ভূমিকা রেখেছে যে আমাদের সামনে যাওয়ার দরকার নেই, আমাদের দরকারই নেই, জনগণ রাস্তায় নেমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা গণ অভ্যুত্থান, এটা বিএনপির কোনো অভ্যুত্থান না, বা বিএনপির মানে রাজনৈতিক কোনো কর্মসূচি নয়। কিন্তু বিএনপি কি এই গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের জয় মনে করে? না, এটা তো জনগণের জয়, এটা বিএনপির কোনো জয় না, এটা একটা গণ অভ্যুত্থান। সমস্ত বাংলাদেশি যারা স্বাধীনতা, যারা এই আপনারা একটা জিনিস বলতে চাই যে 71 সনে যে রক্তক্ষরণের মাধ্যমে যে আমাদের অর্জিত স্বাধীনতা, এটা কিন্তু আজকে এই আওয়ামী লীগ সরকারের হাতেই আপনার এটা লুণ্ঠিত হয়েছে। সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার, কথা বলবার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা কিছুই তো ছিল না। তো সেই ক্ষেত্রে আপনার এই আজকে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হয়েছে, এটা তো যথার্থই। তো এই স্বাধীনতা কেন বিএনপির হবে? এটা জনগণের এই বিজয়। সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু আপনার একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই তারা বলবে একটা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন। বিএনপি কিন্তু বলছে না যে আমাদেরকে ক্ষমতায় বসানো হোক বা আমরা ক্ষমতায় যাব। আপনি দেখেছেন যে এখন সেনাবাহিনীর প্রধান এবং একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন হবে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু বিএনপির কেউ নেই। এখানে সুশীল সমাজ এবং যারা ছাত্র সমাজ, যারা নেতৃত্ব দিয়েছে, পেশাজীবী, বুদ্ধিজীবী, ইকোনমিস্ট, তারাই কিন্তু থাকবে। এবং এই নিউট্রাল একটি সরকার থাকার ফলে এবং বিএনপি দাবি করবে যে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবার জন্য, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। আমরা যতদূর জানি বিএনপি এখন পর্যন্ত সাংগঠনিকভাবে দলীয় বৈঠক করে কি করবে সেই সিদ্ধান্তটা আগামীকাল হয়তো নিতে পারে, এখন পর্যন্ত নেয়নি। তারপর আপনার কাছে জানতে চাও সেটা হলো, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয় তাদের প্রতিনিধি রাখার জন্য, বিএনপি সেটি রাখা দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? আমার মনে হয় তারা বিএনপিকে রাখবেও না, এ ধরনের রাখাও ঠিক না, আর বিএনপি যাওয়াও ঠিক হবে না। কারণ নিউট্রাল সরকার থাকবে, নিউট্রাল, এবং তারা একটি সুন্দর নির্বাচন পরিচালনা করবে। সেখানে আপনার বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করবে। আমার মনে হয় বিএনপি সেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ঠিক হবে না। এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে করি, সেটি হলো যে এই সরকার কেমন হবে, এটা রূপরেখা কেমন হবে? যারা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ তারা বলছেন তারাই সেই রূপরেখাটা দেবেন। অন্যদিকে সব পক্ষকে মিলে একটা রূপরেখা আসার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। আপনাদের কাছে ছাত্ররা যে রূপরেখা দেবেন সেটি কি বিএনপি মেনে নেবে? না, এখানে তো ছাত্ররা তো অবশ্যই সকলের সাথে বলেছেন, ছাত্র সমন্বয়করা বলেছেন যে আমরা সকলের সাথে আলোচনা করেই একটা রূপরেখা দিব। তো ছাত্ররা কিন্তু এমন না যে রাজনৈতিক বিবর্জিত না, রাজনীতির মানে তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে শক্তি না। তো তারা আলোচনা করেই হয়তো একটা সুন্দর একটা রূপরেখা দিবেন। এবং আপনারা জানেন যে ছাত্ররা এখন আর ছাত্র নাই, তারা এখন লিডিং পয়েন্টে আছে, তাদের সাথে অনেক যোগাযোগ আছে, বুদ্ধিজীবীদের সাথে যোগাযোগ আছে, পলিটিশিয়ানদের যোগাযোগ আছে, তারা একটা সুষ্ঠু অবশ্যই একটা ধারণা দিবেন। বাংলাদেশে কিন্তু যে মানে অপসংস্কৃতি, যে মানে দুর্নীতি, যেভাবে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকেছে, এটা তো অবশ্যই এক সংস্কারের প্রয়োজন। আপনারা জানেন যে এমন কোনো শাখা প্রশাখা নেই যেখানে আপনার দুর্নীতি নেই। আপনার সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটি সংস্কার প্রয়োজন আছে, এবং এই সংস্কারের এখনই সময়, এই সময়টাই হলো সংস্কারের সময়। তো আমি মনে করব যে বাংলাদেশে এখনো সরকারের আপনার অনেক এজেন্সি আছে, যারা অনুগত এজেন্সি, তারা এবং ভারতীয় অনেক লোক কিন্তু ঢুকে পড়েছে। আপনারা দেখেছেন ভিডিওতে, আমরা দেখেছি যে গুলিগুলি করেছে, অনেকগুলি গোলাগুলি কিন্তু সামরিক বাহিনী করেনি এবং অনেক পুলিশও করেনি, সেটা ঢুকে করেছে। এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি ভারত পাশে ছিল। তো সেই কারণে আমি বলবো এখনো কিন্তু আমাদের বিজয়
মানে সম্পূর্ণ উল্লাস করবার মতো নয়। আমাদের এখনো কিন্তু চক্রান্ত চলছে। আপনারা দেখেছেন যে অনেক ভাঙচুর, আমরা শুনেছি এখন দু একটা মন্দিরও নাকি আক্রমণ করা হয়েছে। তো মন্দিরে কেন আক্রমণ করবে এই ছাত্র সমাজ? এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আসবো। আমি একটু প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটা হলো যে আমরা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখিনি, আমরা দেখেছি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। 15 বছরের একটা সরকার, তাদের সুসংহত অর্থনীতির কথা তারা এতদিন বলে এসেছেন, তাদের বিরুদ্ধে জনগণের এত ক্ষোভ কেন? আপনার কাছে কি মনে হয়? আসলে আমি আমি জাস্ট অনেস্টলি হোয়াট আই ফিল, আমি মনে করি যে বাংলাদেশে যে কোনো সরকারে হোক, যে গত 25 বছর 30 বছর বিএনপি, আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টির সরকার, প্রত্যেক সরকারের সময় কিছু না কিছু উন্নতি হয়েছে। এটা আমরা আস্তে আস্তে, ইটস নট অনলি দিস লাস্ট 15 ইয়ার্স, ইজ অনেক সময় কিছু কিছু হয়েছে সেটা। আর ছাত্রদের যে আন্দোলনটা, এই আন্দোলনটার সাথে আমার মনে হয় সাধারণ জনগণ ভাবছে যে ওদের ফিলিং যে আমরা যে ভোটে যাব, ভোট কেন্দ্রে সামহাও তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত, এটা তারা মনে করতেছিল, এবং তাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত মনে করতেছিল। এবং আমি মনে করি না যে শুধু ছাত্ররাই শেষের দিকে এসে, আমার মনে হয় আই মে বি রং, যে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও হয়তো জড়িয়ে পড়েছিল আর কি, এবং তার মধ্যে এক্সট্রিম রাইট এবং এক্সট্রিম লেফটের লোকজনও ছিল। এবং আমার ধারণা তারাই বিশেষ করে এইসব ভাঙাচোরা যারা করছে, এই যে গিয়াস সাহেব যে কথাটা বললো, গিয়াস ভাই, যে এটা আমাদের তো এটা ক্রান্তি লগ্ন আমরা পার করছি, আমাদের যে আন্দোলনটা সাকসেসফুল হবে না যদি দেশে এই অশান্তিটা, অরাজকতাটা বিরাজ করে। এটাকে বন্ধ করার জন্য আমার মনে হয় ওই এক্সট্রিম এলিমেন্ট গুলোকে যেভাবে হোক আমাদের করতে হবে আর কি। ওরাও এর মধ্যে ছিল, এক দফা আন্দোলনে জয়েন করেছে। সুতরাং শুধু ছাত্র না, ছাত্রদের আত্মীয় স্বজন, মা বাবা এবং কিছু এক্সট্রিম ইভেন্টও এর মধ্যে জড়িত হয়েছিল, যারা ভাঙচুরে এবং আগুন লাগানে তারা জড়িত ছিল বলে আমার ধারণা আর কি। আর যেটা বললেন যে 15 বছরে যে ক্ষমতায় থাকার জন্য যে নির্বাচনগুলো তো প্রশ্নবিদ্ধ ছিল, এটা 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 কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল, এবং এই জিনিসগুলো আসলে বোঝা দরকার ছিল আর কি। এই জিনিসগুলো বোঝা দরকার ছিল রাজনীতিবিদদের নিয়ে। আপনার রাজনীতিবিদরা, এই যে মেজর পলিটিক্যাল পার্টি, পার্টিকুলারলি 2টা দল 3টা দল, যে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, এরা চাইলে একটা ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে, দেশে একটা কিছু ক্রিয়েট করতে পারে। এবং এদেরকে নিয়ে যে কাজ না করাটা, এই যে রাজনীতিক যে আমাদের গণতন্ত্রের যে চিন্তা ভাবনা, আমরা এটা ঠিক আমি অন্যদিকে নিব না আর কি। চিন্তা ভাবনা মনে হয় আমাদের অভাব রয়েছে আর কি আমাদের রাজনীতিবিদদের মধ্যে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।